এখন আমরা দেখব ভেক্টর রাশির যোগ কিভাবে করা যায়। আমরা এর আগেই দেখেছি যে শুধু মান দিয়ে আমরা কোনো ভেক্টর রাশির পরিমাপ পুরোপুরি প্রকাশ করতে পারি না। কাজেই আমি যদি বিভিন্ন দিকে কিছু ভেক্টরকে ক্রিয়ারত চিন্তা করি, তাহলে এই ভেক্টরগুলোর আমি শুধু মান যোগ করে আমি একটি ভেক্টর রাশির যোগফল বের করতে পারবো না। যেমন আমি উদাহরণ হিসেবে আমি ধরি এখানে একটি ভারী বস্তু রাখা আছে এবং এই ভারী বস্তুটিকে দুজন মানুষ টানছে, অর্থাৎ এদের উপরে বল প্রযুক্ত হচ্ছে এবং বল হচ্ছে একটি ভেক্টর রাশি। এখন আমি যদি চিন্তা করি যে প্রথম ব্যক্তি এ যে সবসময় 100 নিউটন বল প্রয়োগ করতে পারে এবং দ্বিতীয় ব্যক্তি বি যে সর্বোচ্চ 50 নিউটন বল প্রয়োগ করতে পারে, তাহলে এই দুজন ব্যক্তি যদি এই বস্তুটিকে একই দিকে টানতে থাকে একটি দড়ি বা কোনোভাবে কোনো কিছু যুক্ত করে, তাহলে আমি দেখব যে এই দুই ব্যক্তির মিলিত বল প্রয়োগে এই বস্তুটি এদিকে সরে যাবে। এখন আমি যদি চিন্তা করি যে এই দুই ব্যক্তি পরস্পরের বিপরীত দিকে এই বস্তুটিকে টানছে, তাহলে আমি বুঝতে পারবো যে এই দুই ব্যক্তির মধ্যে যার বল প্রযুক্ত করার প্রবণতা বেশি, সক্ষমতা বেশি, তার দিকে এই বস্তুটি চলে যাবে এবং এই বস্তুটিকে যেহেতু বিপরীত দিকে এই বি ব্যক্তি টেনে ধরছে, ফলে প্রথম ব্যক্তি খুব সহজে এটা তার দিকে নিতে পারবে না। অর্থাৎ এই ক্ষেত্রে দুটি বিপরীতমুখী বল ক্রিয়া করায় প্রথম ব্যক্তির বলের কার্যকারিতা হ্রাস পাচ্ছে, অর্থাৎ দুটি বিপরীত দিকে প্রযুক্ত ভেক্টরের মান কমে যায় এবং একই দিকে প্রযুক্ত ভেক্টরের মান বেড়ে যায়। এইভাবে আমি যদি বিভিন্ন একই বস্তুর উপরে বিভিন্ন দিকে আমি বল চিন্তা করি, তাহলে আমি বিভিন্ন রকমের ফলাফল পাবো। সেটা যদি একই বল হয়, তারপরে আমি বিভিন্ন রকমের ফলাফল পাচ্ছি। কাজে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুটি ভেক্টর রাশিকে আমরা শুধুমাত্র মান যোগ করে তাদের যোগফল বের করতে পারবো না, আমাদেরকে দিকগুলো জানতে হবে এবং আমরা যখন যোগফল বের করব তখন এই দিকটিকে আমাদের বিবেচনায় আনতে হবে এবং বিভিন্ন একই মানের বিভিন্ন ভেক্টর রাশি বিভিন্ন দিকে ক্রিয়ারত থাকলে তাদের যোগের মানও বিভিন্ন হবে। এখন আমি ভেক্টর রাশির যোগের কিছু নিয়ম আলোচনা করব। ভেক্টর রাশির যোগ আসলে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে, কিন্তু আমি বিভিন্ন আমার যোগ নির্ণয়ের সুবিধার্থে আমি বিভিন্ন সূত্র প্রয়োগ করে আমি এই রাশিগুলোর যোগফল বের করতে পারি। তো প্রথমে আমি খুব সাধারণ যেই সূত্র আছে সেটি দেখি। সাধারণ সূত্রটি হচ্ছে যোগের সাধারণ সূত্রটি হচ্ছে সমজাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষ বা শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করে প্রথম ভেক্টরের আদি বিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখার দিকে। আচ্ছা, যাই হোক, আমি উদাহরণের সাহায্যে বুঝাই, তাহলে ভালোভাবে বোঝা যাবে। প্রথমে আমি দুটি ভেক্টর নেই। এটি হচ্ছে একটি ভেক্টর, আমি ধরলাম এই ভেক্টরের মান, এই ভেক্টরকে আমি সূচিত করলাম এ বি দিয়ে এবং একে আমি প্রকাশ করতে পারি এ বি, যার উপর একটি তীর চিহ্ন থাকবে। আরেকটি ভেক্টর আমি ধরতে পারি সিডি, অর্থাৎ এই প্রথম ভেক্টরটি প্রযুক্ত হচ্ছে এ থেকে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে এবং দ্বিতীয় ভেক্টরটি প্রযুক্ত হচ্ছে সি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে। তাহলে সাধারণভাবে ভেক্টরের যে যোগের নিয়ম, সেই নিয়ম অনুসারে আমাদেরকে যদি এই দুটি ভেক্টরের যোগফল, বা আমরা ভেক্টরের ক্ষেত্রে এটাকে লব্ধি বলি, লব্ধির মান ও দিক নির্ণয় করতে হয়, তাহলে আমরা শুরুতে এই ভেক্টরটিকে বসাবো এবং এটা আমরা প্রথমে যে কোনো ভেক্টর নিয়ে শুরু করতে পারি, আমাদের লব্ধির মান একই হবে। আমি যদি প্রথমে এই ভেক্টর 1 আমি এটাকে বলি, এটাকে ভেক্টর 2 বলি, তাহলে ভেক্টর 1 আমি এখানে বসালাম এবং দ্বিতীয় ভেক্টরটিকে বসাতে হবে দ্বিতীয় ভেক্টরের মূল বিন্দু
এবং দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু বা মূল বিন্দুকে প্রথম ভেক্টরের প্রান্ত বিন্দুতে বসাতে হবে। তাহলে আমি দিক ঠিক রেখে হুবহু দ্বিতীয় ভেক্টরটিকে কপি করে এখানে বসালাম। তাহলে ভেক্টরের যোগের নিয়ম অনুযায়ী এই দুটি ভেক্টরের লব্ধি হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের প্রান্ত বিন্দু পর্যন্ত। অর্থাৎ এমন একটি ভেক্টর পাওয়া যাবে। এটাকে আমি এ বি, এখানে যদি সি, যদি বি এবং সি যদি একই হয়, বি কারণ বি বিন্দুতে আমি সি বিন্দুকে বসিয়েছি, তাহলে এ ডি হবে আমাদের লব্ধি এবং দিক হবে এই দিকে। এবং আমরা যেহেতু দিক এই দিকে এভাবে বলে আমরা আসলে দিকটি কোন দিকে সেটা বোঝাতে পারছি না। আমরা আসলে যখন ভেক্টর প্রকাশ করি আমরা একটি ভেক্টরের দিকের সাপেক্ষে বাকি ভেক্টরগুলোকে নির্দেশ করি। যেমন আমি যদি এখানে এ বিকে আমি প্রথম ভেক্টর ধরে নেই, তাহলে আমি এ বি এর সাপেক্ষে সিডি এর কত কোণে ক্রিয়া করে সেটা আমি যদি জানি, তাহলে আমি বলতে পারবো যে এ বি এবং সিডির মধ্যে দিকের পার্থক্য কত। তাহলে আমি এ বি এবং সিডির মধ্যকার দিকের পার্থক্য জানতে পারছি এবং সেই সাথে আমি যে লব্ধি পাচ্ছি সেই লব্ধির কোণটিও বের করতে পারছি। এভাবে আমি একটি ভেক্টরের দিকের সাপেক্ষে অন্য ভেক্টরগুলোর দিক সূচিত করে আমি ভেক্টর রাশির দিকটিকে প্রকাশ করতে পারি। এখন যদি আমরা দুইয়ের অধিক ভেক্টর রাশি চিন্তা করি তাহলে তাদের লব্ধি কীভাবে বের করা যায় সেটা আমরা দেখি। তো এই জন্য আমরা 3টি বা 4টি ভেক্টর নিতে পারি যাদের মধ্যে আমি লব্ধি বের করব। তাহলে আমি ধরলাম 3টি ভেক্টর হচ্ছে এমন, এটি হচ্ছে পি, এটি হচ্ছে একটু বিপরীত দিকে এটি হচ্ছে কিউ, এবং আমি আরেকটি ভেক্টর নিলাম আর। এখন আমি প্রথম দুটি ভেক্টরের মধ্যে আমি ভেক্টর যোগের সূত্র অনুযায়ী বা যেভাবে আমি সাধারণভাবে যেভাবে ভেক্টরের যোগ আমরা বের করতে পারি, প্রথমটির প্রান্তবিন্দুতে দ্বিতীয়টির আদিবিন্দু বসিয়ে আমরা প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত যোগ করলে সেই দিকে এবং সেই মান বরাবর আমরা ভেক্টর রাশি দুটির লব্ধি পাবো। তাহলে আমি পি কিউকে এখন পরস্পর সজ্জিত করি। আমার পি ভেক্টরটি হচ্ছে এই দিকে, এবং আমি পি এর প্রান্তবিন্দুতে কিউ এর মূলবিন্দু বসাবো। এটা একটু দূরে আঁকি তাহলে আমার চিত্রটি সুন্দর দেখাবে। আমি এখানে পি আঁকলাম এবং এরপরে কিউ এর দিক বরাবর আমি কিউ আঁকলাম পি এর প্রান্তবিন্দুতে। তাহলে আমি পি এবং কিউ এর লব্ধি পাবো পি ভেক্টরের মূলবিন্দু থেকে কিউ ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত। এটাকে আমি এস দিয়ে সূচিত করলাম। তাহলে আমি বলতে পারি এখানে এস ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন আমি যদি এই এস ভেক্টরের মধ্যে এস এবং আর এর মধ্যে লব্ধি চিন্তা করি, তাহলে আমি কি লব্ধি কি পাই সেটা আমি দেখি। আমি যদি এই এস এর প্রান্তবিন্দুতে আর ভেক্টরটিকে আমি আর এর মূল আদিবিন্দুটিকে বসাই, তাহলে আমি পাচ্ছি এরকম। তাহলে এখানে আমার এস এবং আর হচ্ছে দুটি ভেক্টর যাদের লব্ধি হবে এস ভেক্টরের মূলবিন্দু থেকে আর ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত। অর্থাৎ এই ভেক্টরটিকে আমি যদি টি দিয়ে সূচিত করি, তাহলে আমি এস এবং আর এর যোগফল পাচ্ছি টি। তাহলে আলটিমেটলি এই টি কিন্তু পি কিউ এবং আর এর যোগফল। সেটা আমরা দেখি কিভাবে হয়। আমরা টি পাচ্ছি টি সমান পি, টি সমান হচ্ছে এস প্লাস আর, আবার এস সমান হচ্ছে পি প্লাস কিউ। তাহলে টি সমান আমরা পাচ্ছি পি
প্লাস কিউ প্লাস আর। অতএব এবং এই চিত্রতে আমি দেখতে পাচ্ছি এখানে শেষ পর্যন্ত পি এর প্রান্তবিন্দুতে কিউ এর মূলবিন্দু বসানো আছে এবং কিউ এর প্রান্তবিন্দুতে আর এর মূলবিন্দু বসানো আছে। অর্থাৎ আমি যদি দুইয়ের অধিক ভেক্টরকে এভাবে প্রথমটির প্রান্তবিন্দুতে দ্বিতীয়টির মূলবিন্দু এবং দ্বিতীয়টির প্রান্তবিন্দুতে তৃতীয়টির মূলবিন্দু, এভাবে আমার যদি আরও ভেক্টর থেকে থাকে, আমার আরেকটি ভেক্টর যদি থাকে এমন, আরেকটি ভেক্টর থাকে যদি এমন, এগুলো দৈর্ঘ্য দিয়ে আমি মান নির্দেশ করছি, তাহলে আমি এভাবে এটাকে আমি প্রকাশ করতে পারি যে তাহলে আমি এই ভেক্টরের নাম দিলাম ইউ, এই ভেক্টরের নাম দিলাম ভি। তাহলে আমি এখানে এরপরে ইউ বসালাম, ইউ এর দিক হচ্ছে এদিকে এবং ভি এর দিক হচ্ছে এদিকে। তাহলে আমি এভাবে যতগুলো ভেক্টর থাকবে আমি একটির প্রান্তবিন্দুতে অপরটির মূলবিন্দু পর্যায়ক্রমে বসিয়ে আমি যদি প্রথমটির আদিবিন্দু বা মূলবিন্দু এবং শেষেরটির প্রান্তবিন্দু যোগ করি, তাহলে আমি সবগুলো ভেক্টরের যোগফল পেয়ে যাব। তাহলে আমাদের আমরা ধরে নেই ভি এটা। তাহলে আমরা এই শেষ ভেক্টরটি দিয়ে, যেটাকে আমি যেকোনো একটি নাম দেই, যেমন এক্স দেই, তাহলে এই এক্স ভেক্টরটি হচ্ছে আমাদের পি কিউ আর ইউ এবং ভি, এই চারটি ভেক্টরের লব্ধি বা যোগফল, এবং এর দিক হবে এই পি ভেক্টরের দিকের সাথে এই কোণটি থিটা। আমরা যদি একাধিক ভেক্টর চিন্তা করি, তাহলে আমরা ভেক্টরের দিক প্রকাশের জন্য আমরা প্রথম ভেক্টর বা যে কোনো একটি ভেক্টরের সাপেক্ষে আমরা কোন চিন্তা করলে আমরা কোন ভেক্টর কোন দিকে ক্রিয়া করে সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো। যেমন এখানে আমার যদি এই পি কিউ আর এই তিনটি ভেক্টরের দিক জানতে হয়, আমার এটা প্রকৃত দিক না জানলেও চলবে, অর্থাৎ এটি উত্তর দিক না দক্ষিণ দিক বা পূর্ব দিক কিনা সেটা আমার না জানলেও চলবে। আমি যদি প্রথম ভেক্টরের সাপেক্ষে কিউ ভেক্টর কত কোণে আছে সেটা চিন্তা করি, অর্থাৎ আমি যদি পি এবং কিউকে একই বিন্দুতে ক্রিয়ারত দেখাই, যেমন এখানে পি এবং কিউ, আমি পি ভেক্টরটি আঁকলাম এবং কিউ ভেক্টরটি পি ভেক্টরটি একই বিন্দুতে ক্রিয়ারত ধরে আমি কিউ ভেক্টরটিকে আঁকলাম। তাহলে এবং আমি কিউ ভেক্টরটির দিক আমি বলতে পারি পি ভেক্টরটির সাপেক্ষে থিটা কোণে কিউ ভেক্টরটি প্রযুক্ত হচ্ছে। এভাবে আমি বিভিন্ন ভেক্টরের মধ্যে কোণ চিন্তা করে আমি ভেক্টরগুলোর দিকের মধ্যে পার্থক্য নির্দেশ করতে পারি। একইভাবে আমি যদি আরও এখানে বসাই, আর অনেকটা উল্লম্ব বরাবর, তাহলে আমি এই বরাবর আর ভেক্টরটি পাচ্ছি এবং এটাকে আমি যদি বলি আলফা, তাহলে আমি বলতে পারি যে পি ভেক্টরের সাপেক্ষে আলফা কোণে আর ভেক্টরটি প্রযুক্ত হচ্ছে। এভাবে আমি বিভিন্ন ভেক্টরের মধ্যে দিকের পার্থক্য নিরূপণ করতে পারি। এবার আমরা আলোচনা করব ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটি কি আমরা সেটা একবার একটু দেখে নেই। ত্রিভুজ সূত্র হচ্ছে দুটি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ আমি যদি একটি ত্রিভুজ চিন্তা করি, এটা একটি ত্রিভুজ এবং ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু এটি এবং এটি চিন্তা করি, যে দুটি বাহুতে আমি যদি দুটি ভেক্টর পি এবং কিউ দ্বারা সূচিত করতে পারি একই দিকে, অর্থাৎ একই ক্রমে, অর্থাৎ পি ভেক্টরের প্রান্তবিন্দুতে কিউ ভেক্টরের আদি মূলবিন্দু বা আদিবিন্দু চিন্তা করব এবং একই ক্রমে, অর্থাৎ আমি এই ত্রিভুজটিকে এ বি সি দিয়ে যদি সূচিত করি, তাহলে বি থেকে সি এর দিকে পি কাজ করে এবং সি থেকে এ এর দিকে কিউ ক্রিয়া করে। এভাবে যদি আমি ধরে নেই, তাহলে বিপরীত ক্রমে ত্রিভুজের তৃতীয় বাহুটি এই দুটি ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। অর্থাৎ বিপরীত ক্রম হচ্ছে এখানে বি থেকে এ এর দিকে। তাহলে
এই বি এ ভেক্টরটি বিপরীত ক্রমে এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। এটা আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে আমরা এর আগে যে সাধারণ সূত্রটি আলোচনা করেছিলাম এটি সেই সূত্রটির একটি রূপ। এখানে আমি যদি পি এবং কিউকে আলাদা করে লিখি এই ত্রিভুজের বাইরে নিয়ে, তাহলে আমি পাই পি হচ্ছে এরকম একটি ভেক্টর, এইদিকে ক্রিয়ারত, কিউ হচ্ছে এই দিকে ক্রিয়ারত একটি ভেক্টর। তাহলে আমরা সাধারণ সূত্রে যেমন পেয়েছিলাম যে প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের যদি আমি আদিবিন্দু বসাই তাহলে আমি এমন পাচ্ছি, তাহলে এই ত্রিভুজের লব্ধি হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু বরাবর। এখানে আমি হুবহু এই একই জিনিস দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে প্রথমে এদিকে তারপরে এদিকে ক্রম ঠিক থাকলে এটি এদিকে হতো, কিন্তু ত্রিভুজের লব্ধি বিপরীত ক্রমে, ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে এই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করে। এখন এখানে আরেকটি জিনিস আমরা দেখতে পারি, আমি যদি দুটি ভেক্টরকে আমি প্রথমে যদি পি এবং কিউ বসাই তাহলে আমি যেই লব্ধি পাবো, আমি যদি প্রথমে কিউ বসাই এবং পরে পি বসাই তাহলে লব্ধি সে একই পাবো। যেমন আমি প্রথমে এখানে কিউ বসালাম, এটি হচ্ছে আমাদের কিউ, এবং পরে পি বসালাম, এটি হচ্ছে আমাদের পি। তাহলে আমি লব্ধি পাবো একই। এখানে আমি যেমন ঠিক যেদিকে এবং যত মানে আমি এই পি কিউ এর লব্ধি পাচ্ছি, এখানেও আমি একই দিকে এবং একই মান একই পরিমাণের আমি লব্ধি পাবো। অর্থাৎ আমি লিখতে পারি পি প্লাস কিউ সমান কিউ প্লাস পি সমান আর। অর্থাৎ ভেক্টরের যোগ এর রাশিগুলোর বিনিময় সূত্র মেনে চলে। এবার আমরা দেখব বহুভুজ সূত্র। বহুভুজের সূত্র আসলে ত্রিভুজের সূত্রের মতোই, অর্থাৎ আমি অনেকগুলো ত্রিভুজকে আসলে ত্রিভুজের সূত্রকে জোড়া দিয়ে আমি বহুভুজের সূত্র পেতে পারি। বহুভুজ সূত্র হচ্ছে দুইয়ের অধিক ভেক্টর রাশি যদি আমরা একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টর রাশি শীর্ষবিন্দু যোগ করি, তাহলে শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর রাশিগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করে। আমরা আসলে এরই মধ্যে এটা দেখে ফেলেছি। আমরা দেখেছি যদি আমি তিনটি ভেক্টর এভাবে পাই, আমি যে কোনোভাবেই নিতে পারি, আমি সুবিধার জন্য একটু গোল করে নিলাম যাতে আমি পরপর যোগ করলে এটাকে একটু সুন্দর দেখায়। তাহলে এখন আমি এই তিনটা ভেক্টরকে যদি পর্যায়ক্রমে প্রথম ভেক্টরের পাদবিন্দুতে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু বা মূলবিন্দু যাই বলি না কেন এভাবে বসাই, একইভাবে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের মূলবিন্দু ভাবে বসাই, তাহলে আমি এরকম একটি চিত্র পাবো, যেটা এরই মধ্যে আমরা দেখেছি। তাহলে প্রথম ভেক্টরের মূলবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমি একটি রেখা টানি, তাহলে এই দিকটি আমার এই তিনটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, এবং এই ভেক্টরের দিক হবে প্রথম ভেক্টরের মূলবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, এবং এই শেষ ভেক্টরটির ক্রম কিন্তু বিপরীত ক্রম, অর্থাৎ এগুলো একই দিকে এভাবে যাচ্ছে কিন্তু লব্ধি কিন্তু এদিকে আর যাচ্ছে না, তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে বিপরীত ক্রমে, অর্থাৎ এটি একটি চতুর্ভুজ, বা এটাকে আমি যদি তিনটি ভেক্টরের বদলে আমি এখানে চারটি ভেক্টর নেই, তাহলে সেটি একটি পঞ্চভুজ হবে। এভাবে আমি যত বেশি ভেক্টর নিব তত বেশি বাহু এখানে যুক্ত হতে থাকবে। তাহলে এভাবে একটি বহুভুজের যদি
5টি ভুজ থাকে, 5টি ভুজ বা পঞ্চভুজ, আমি একটি বহুভুজ চিন্তা করি এখানে। পঞ্চভুজ, এই বহুভুজটি 5টি বাহু, অর্থাৎ এটি একটি পঞ্চভুজ, এবং এই 5টি বাহুর মধ্যে যদি 4টি বাহু একই ক্রমে 4টি ভেক্টর নির্দেশ করে, তাহলে পঞ্চম বাহুটি বিপরীত ক্রমে, অর্থাৎ এদিকে আর হবে না, এটি বিপরীত ক্রমে এই 4টি ভেক্টরের, এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর এবং এই ভেক্টর, এই 4টি ভেক্টরের লব্ধি এই শেষ বাহুটি বিপরীত ক্রমে নির্দেশ করবে। আমরা খুব সহজে এটা প্রমাণ করতে পারি, এর আগে যেমন দেখেছি। আমি যদি প্রথমে এই দুটি ভেক্টর নেই পি কিউ, তাহলে এই প্রথম ভেক্টরের প্রান্তবিন্দু থেকে কিউ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত হবে পি প্লাস কিউ। একইভাবে আমি যদি এই পি প্লাস কিউ নেই এবং এখানে আর নেই, তাহলে পি প্লাস কিউ এবং আর এর লব্ধি হবে, আমরা এখান থেকে বুঝতে পারছি এই দুটি ভেক্টর যেহেতু পরপর সজ্জিত, তাহলে এটি হচ্ছে এই ভেক্টরটি হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। এখন আমি পি প্লাস কিউ প্লাস আর এবং এখানে আমি যদি আরেকটি ভেক্টর এস চিন্তা করি, তাহলে এই ভেক্টরটি এবং এই ভেক্টরটির লব্ধি হবে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা সাধারণ সূত্র অনুযায়ী, যেহেতু এরা পরপর সজ্জিত আছে একই ক্রমে, তাহলে প্রথম ভেক্টরের প্রান্তবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত হবে এই পি কিউ আর ভেক্টর এবং এই এস ভেক্টরের লব্ধি, যেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। এভাবে একটি বহুভুজের বিভিন্ন বাহুকে আমরা যদি একই ক্রমে কয়েকটি ভেক্টরের সমষ্টি ধরে নেই, তাহলে বহুভুজটির শেষ বাহুটি হবে ওই সবগুলো ভেক্টরের লব্ধি। এটাই হচ্ছে বহুভুজ সূত্র।